সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে চট্টগ্রাম বোর্ড 2024 সালে এইচএসসি পরীক্ষা আগত ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্ন এবং প্রয়োজনীয় ব্যাখ্যাসহ তার সমাধান। আশা করি এই প্রশ্ন এবং তার ব্যাখ্যাসহ সমাধান ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে তোমাদের জন্য সহায়ক হবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নগুলো সমাধান করি। প্রথম প্রশ্ন যথারীতি প্রেপোজিশন সংক্রান্ত। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ব্যবহার করতে হবে, যার জন্য মার্কস হলো 5। লাইফ অফ কমন পিপুল ইজ বিসেট। সাধারণ মানুষের জীবন জর্জরিত। বিসেটের পরে উইথ বসে, উইথ এ নাম্বার অফ ট্রাভেলস, বেশ কিছু সমস্যা দ্বারা। প্রাইস স্পাইরাল, দ্রব্যমূল্য বৃদ্ধি। হ্যাজ অ্যাডেড, যুক্ত করেছে। নিউ সাফারিংস, নতুন ভোগান্তি। টু আওয়ার লাইফ, আমাদের জীবনে। অ্যাড সামথিং টু সামথিং, কোনো কিছুর সাথে কোনো কিছু যুক্ত করা। আমাদের জীবনের সাথে যুক্ত করেছে নতুন ভোগান্তি, নিউ সাফারিংস। ইনডিড, বস্তুত। প্রাইস অফ ডেইলি কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। হ্যাজ গন বিয়ন্ড দ্য অ্যাবিলিটি অফ দ্য কমন পিপুল, সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে চলে গিয়েছে। বিয়ন্ড মানে হলো সীমানা ছাড়িয়ে, নাগালের বাইরে। ল্যাক অফ সামথিং, অর্থাৎ কোনো কিছুর ঘাটতি। ল্যাক অফ সুপারভিশন, তত্ত্বাবধানের ঘাটতি, দেখাশোনার ঘাটতি। ইজ রেসপন্সিবল, দায়ী। ফর ইট, এটার জন্য। রেসপন্সিবলের পর ফর ব্যবহার করতে হয়, এটা আমাদের জানা আছে অনেকেরই। সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, কিছু অসৎ ব্যবসায়ী। ডিভয়েড অফ মরালিটি, মোরালিটি থেকে বিচ্ছিন্ন। ডিভয়েডের পরে অফ বসে, নৈতিকতা থেকে বিচ্ছিন্ন। হোর্ড গুডস, তারা পণ্য মজুত করে থাকে। ফর কুইক প্রফিট, দ্রুত মুনাফার জন্য। তাহলে জি নম্বরে ফর ব্যবহার করব, জন্য বোঝানোর জন্য। দ্য গভর্নমেন্ট শুড টেক পিউনিটিভ অ্যাকশন, সরকারের উচিত শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া। অ্যাগেনস্ট দোজ পিপুল, সেই মানুষগুলোর বিরুদ্ধে। কোন মানুষগুলো? যারা পণ্য মজুত করে থাকে দ্রুত মুনাফা করার জন্য। পিপুল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের মানুষ। অল ওয়ার্কস অফ লাইফ একটি কমন ফ্রেজ, যার অর্থ হলো সর্বস্তরের। শুড অলসো কোঅপারেট, তাদের উচিত সহযোগিতা করা উইথ গভর্নমেন্ট, সরকারের সাথে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি 1 নম্বর প্রশ্নের উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছ। কোথায় কোন প্রিপোজিশন কেন ব্যবহার করেছি আমরা এখন সমাধান করব। কোশ্চেন 2, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। এই বক্সে যে ওয়ার্ডস এবং ফ্রেজগুলো রয়েছে, সেই ওয়ার্ডস এবং ফ্রেজগুলো দিয়ে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছেন 1920 সালে, এটা আমরা জানি। তাহলে এখানে ওয়াজ বর্ন হবে ইন টুঙ্গিপাড়া অফ গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় 1920 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছেন। বি নম্বরে আমরা দেখতে পাচ্ছি দুটি ব্ল্যাঙ্ক রয়েছে, দুটি গ্যাপ রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে হয় এটা অ্যান্সার হবে, না হয় এটা অ্যান্সার হবে। তাহলে এখানে হচ্ছে কি, হোয়াট ডাজ প্রফেসর নাথানিয়েল ক্লিটম্যান লুক লাইক? প্রফেসর নাথানিয়েল ক্লিটম্যান দেখতে কেমন ছিলেন, অর্থাৎ তার চেহারা আকার আকৃতি কেমন ছিল? দো হি লুক সিরিয়াস, যদিও তাকে দেখতে সিরিয়াস মনে হতো। হি ইজ অ্যান ইন্টারেস্টিং ফিজিওলজিস্ট অ্যান্ড স্লিপ রিসার্চার, তিনি একজন ইন্টারেস্টিং শরীরতত্ত্ববিদ ছিলেন এবং ঘুম গবেষক ছিলেন। ঘুম গবেষণার জনক বলা হয় তাকে, প্রফেসর নাথানিয়েল ক্লিটম্যানকে, আমেরিকান একজন বিজ্ঞানী। নাম্বার সি, দ্য ট্রেন ব্লিউ হুইসেল, ট্রেন হুইসেল বাজালো। যখনই তারা হুইসেল শুনল, দ্য প্যাসেঞ্জার্স হার্ড দ্য হুইসেল দে গট ইনটু ইট, তারা ট্রেনে উঠে গেল। যখনই বা যেইমাত্র, অ্যাজ সুন অ্যাজ দ্য প্যাসেঞ্জার্স হার্ড দ্য হুইসেল, যেইমাত্র তারা হুইসেল শুনল তারা ট্রেনে উঠে গেল। ডি নম্বর, গ্যাপের পরেই ভার্ব রয়েছে, তাহলে হয় ইট হবে, না হয় দেয়ার হবে। আমরা এখানে ইট ব্যবহার করব। ইট ইজ ভেরি হট টুডে। মোরওভার, তদুপরি, লোডশেডিং ইজ অ্যাগ্রাভেটিং দ্য সিচুয়েশন, এই সিচুয়েশনকে আরও জটিল করছে, বাড়িয়ে দিয়েছে লোডশেডিং। এই নম্বরের উত্তর কি হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যেহেতু এইটা আমরা ইতিমধ্যে ব্যবহার করেছি। তাহলে হোয়াটস লাইক হবে। হোয়াটস লাইক মানে হলো কেমন, আর হোয়াট ডাজ লুক লাইক মানে হলো দেখতে কেমন।
হোয়াটস মাদার লাভ লাইক, মায়ের ভালোবাসা কেমন? ইট ইজ ইনকম্পারেবল, এটা অতুলনীয়, যার সাথে কোনো কিছু তুলনা করা যায় না। রনি হিজলপস ফাদার ইজ ভেরি সিক, রনি হিজলপের বাবা খুবই অসুস্থ। গ্যাপ তারপরেই ভার্ব রয়েছে, এটা ইতিমধ্যে ব্যবহার করেছি, সুতরাং আমরা এখানে দেয়ার ব্যবহার করব, কারণ দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু করা যায়। দেয়ার সিমস টু বি নো হোপ অফ রিকভারি, সেরে ওঠার, আরোগ্য হওয়ার কোনো আশা নেই এটা মনে হচ্ছে। দ্য স্কাই ইজ গেটিং ডার্ক, অন্ধকার হয়ে যাচ্ছে আকাশ। নাহিয়ান ড্যাশ ক্যারি অ্যান আমব্রেলা, তার একটি ছাতা বহন করা ভালো, বহন করা উচিত। কাউকে যখন আমরা অ্যাডভাইস দিব, পরামর্শ দিব, হ্যাড বেটার ব্যবহার করব। তাহমিদ ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, তাহমিদ এতই ক্লান্ত ছিল সে হাঁটতে পারছিল না। দৌড়ানো তো দূরের কথা, পরের কথা, দূরের কথা, পরের কথা লেট অ্যালোন দিয়ে বোঝানো হয়। আহসান ড্যাশ ওয়াক হোম দেন টেক এ রিক্সা, দেন রয়েছে এখানে, আমরা জানি উড রাদার এবং দেন ব্যবহার করা হয় দুটি জিনিসের মধ্যে প্রথমটিকে অগ্রাধিকার দেওয়ার জন্য। আহসান উড রাদার ওয়াক হোম দেন টেক এ রিক্সা, রিক্সা নেওয়ার চাইতে সে বরং হেঁটেই যাবে, কারণ দ্য রোড ইজ জ্যাম প্যাক, কারণ রাস্তা ট্রাফিক জ্যামে পরিপূর্ণ। দেয়ার ইজ এ চ্যারিটেবল ডিসপেন্সারি ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় একটি দাতব্য ডিসপেন্সারি রয়েছে যেখানে ছোটোখাটো ট্রিটমেন্ট দেওয়া হয়, চিকিৎসা করা হয়। কাউকে এই সার্ভিসের জন্য পে করতে হয় না। নান হ্যাজ টু পে ফর দ্য সার্ভিস, আমরা এখানে হ্যাজ টু ব্যবহার করব, এবং হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু এদের পরে ভার্বের বেস ফর্ম হয়, সেটাও রয়েছে। কোশ্চেন 2 এখানেই সমাপ্ত হলো। আমরা এখন চলে আসলাম কোশ্চেন 3-তে। সেন্টেন্স কমপ্লিট করতে হবে। এই সেন্টেন্স কমপ্লিট করতে হলে পরিপূর্ণভাবে সেন্টেন্সটা পড়তে হবে, কারণ অতিরিক্ত যে অংশটা থাকবে সেই অংশের সাথে তোমার উত্তরের একটা সামঞ্জস্য থাকতে হবে, অপ্রাসঙ্গিক হলে নাম্বার কাটা যাবে। আই মিস মাই ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার এ লট, গ্র্যান্ডমাদার মানে দাদি বা নানি, যখন ম্যাটার্নাল বলা হবে তখন মায়ের দিক থেকে অর্থাৎ নানিকে বোঝানো হবে। 15 ইয়ার্স হ্যাভ পাস্ট, 15 বছর অতিক্রম করেছে। কোন টেন্স রয়েছে? প্রেজেন্ট টেন্স। সিন্সের আগে প্রেজেন্ট টেন্স যদি থাকে, পরে হয় সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম আই স হার লাস্ট, আমি যে তাকে দেখেছি সেই থেকে 15 বছর হয়ে গেছে। জিল্লুর অ্যান্ড আশরাফ ওয়ার লাকি, জিল্লুর এবং আশরাফ তারা উভয়ে সৌভাগ্যবান ছিল। নো সোনার হ্যাড, নো সোনার হ্যাডের পরে সাবজেক্ট বসে, সাবজেক্ট তো আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তারপর দ্বিতীয় অংশের শুরুতে দেন বসবে, সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম হবে। নো সোনার হ্যাড দে গন আউট, যেইমাত্র তারা বাইরে গেল, দেন দ্য বিল্ডিং কলাপসড ইন দ্য আর্থকুইক, ভূমিকম্পে তাদের বিল্ডিংটা কলাপস করলো, ভেঙে পড়লো। তাহলে আমরা স্ট্রাকচারটা আবার তোমাদেরকে বলছি তোমাদের সুবিধার জন্য। সাবজেক্ট, ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্বিতীয় অংশের শুরুতে দেন, তারপর আবারও সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর মেনি পিপুল ড্যাশ, পভার্টি ইজ এ কার্স ফর এনি সোসাইটি, দারিদ্রতা নিয়ে আমরা এখানে বলবো যে কোনো সমাজের জন্য দারিদ্রতা একটি অভিশাপ। তাহলে অনেক মানুষ রয়েছে যারা দারিদ্র সীমার নিচে বাস করে। এই ধরনের ক্লোজকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলা হয়ে থাকে, হু লিভ বেলু দ্য পভার্টি লাইন। করাপশন ইজ অ্যান অবস্টাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, আমাদের জাতীয় উন্নতিতে দুর্নীতি একটি বাধা, প্রতিবন্ধকতা। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। কোনো কিছু করার এখনই উপযুক্ত সময়, আর কোনোভাবেই দেরি করা উচিত নয়, সেটা বোঝানোর জন্য ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ব্যবহার করা হয়। তারপর আমরা সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। উই টুক অ্যাকশন অ্যাগেনস্ট ইট। স্টাডি সিনসিয়ারলি, সিনসিয়ারলি পড়াশোনা করো। লেস্ট, লেস্টের পরেও নির্দিষ্ট একটা স্ট্রাকচার আমরা ব্যবহার করে থাকি। সাবজেক্ট শুড অথবা মাইট ব্যবহার করি, ভার্বের বেস ফর্ম ব্যবহার করি। আশঙ্কা করা অর্থে লেস্ট ব্যবহার করা হয়। লেস্ট ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম, পাছে তুমি পরীক্ষায় ফেল করবে, এই জন্য তোমার সিনসিয়ারলি স্টাডি করা প্রয়োজন। নূরজাহান স্টাডিজ মেডিসিন, নূরজাহান মেডিসিন নিয়ে পড়াশোনা করছে।
কেন পড়াশোনা করছে? মেডিসিন সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জন করার জন্য। তাহলে আমরা বলতে পারি শি ক্যান বি এ মেডিসিন স্পেশালিস্ট, যাতে সে একজন মেডিসিন স্পেশালিস্ট হতে পারে। ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান হু হ্যাড 3 sons। এক বৃদ্ধ লোক ছিল, তার 3 সন্তান ছিল, 3 ছেলে ছিল। দে ওয়ার সো লেজি দ্যাট, তারা এতই অলস ছিল যে। সাধারণত এরপরে সাবজেক্ট ক্যান নট, কুড নট এগুলো ব্যবহার করে থাকি। যেহেতু পাস্ট টেন্স, আমরা কুড নট ব্যবহার করব। তারা এতই অলস ছিল যে তারা কোনো কাজই করতে পারতো না। রেজওয়ান ট্রাইড হিজ বেস্ট টু গেট দ্য জব বাট হি কুড নট গেট ইট। রেজওয়ান অনেক চেষ্টা করলো চাকরিটা পাওয়ার জন্য, কিন্তু সেটা পেল না। হ্যাড হি গট দ্য জব, সে যদি এই চাকরিটা পেত, হ্যাড রয়েছে এবং ভিতরে একটি ভার্ব রয়েছে যেটা পাস্ট পার্টিসিপলে রয়েছে। এরকম স্ট্রাকচার যদি থাকে তাহলে দ্বিতীয় অংশে সাবজেক্ট হয় উড হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। উড তো এখানে আছে, তাহলে আমরা হ্যাভ বসাবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। তাহলে আমরা বলতে পারি হি উড হ্যাভ সাপোর্টেড দ্য ফ্যামিলি। যদি সে চাকরিটা পেত, সে তার পরিবারকে সাপোর্ট করতে পারত, দেখাশোনা করতে পারত, পরিবারটিকে সে চালাতে পারত। দ্য ম্যান ড্যাশ ক্যান মেনটেন এ সাউন্ড হেলথ। লোকটি সাউন্ড হেলথ, ভালো স্বাস্থ্য মেনটেন করতে পারে। তাহলে দেখা যাচ্ছে এই গ্যাপ ছাড়াই কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা লোকটা সম্পর্কে কিছু একটা বলবো। কোন লোক? সব লোক পারবে না। তাহলে একটা বিশেষ একটা ক্লোজ ব্যবহার করব, যাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ। হু, হুইচ, দ্যাট দিয়ে শুরু হয়। হু টেক্স এক্সারসাইজ, যে ব্যায়াম করে থাকে। চাইলে আরও কিছু যুক্ত করা যায়, আমরা সেগুলো যুক্ত করব না, যেহেতু গ্রামার বেশি লিখতে গেলেই ভুল হওয়ার সম্ভাবনা আছে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স। ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন নার্স হতে চাইলেন। উইথ এ ভিউ টু, উদ্দেশ্য বোঝানোর জন্য উইথ এ ভিউ টু ব্যবহার করতে হয় এবং তারপরেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। উইথ এ ভিউ টু সার্ভিং দ্য সিক পিপুল, অসুস্থ মানুষের সেবা করার জন্য। আমরা এখন 4 নম্বর প্রশ্নটি সমাধান করব, রাইট ফর্মস অফ ভার্ব। যেহেতু রাইট ফর্মস অফ ভার্ব, এখানে সাহায্যকারী ভার্বের প্রয়োজন হতে পারে। সেন্টেন্সকে যুক্তিসঙ্গত করার জন্য নেগেটিভ করারও প্রয়োজন হতে পারে। তাহলে চলো আমরা এগুলো সমাধান করি। এখানে বি রয়েছে, বি থাকার অর্থ হলো এম ইজ আর, ওয়াজ ওয়ার এগুলো ব্যবহার করতে হবে। রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে। এটা কিন্তু তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে। সুতরাং তোমাদের টেক্সট বুক ভালোভাবে পড়া থাকতে হবে। টেক্সট বুক মানে এই না যে এটা শুধু ফার্স্ট পেপারের পরীক্ষাতেই আসবে। সেকেন্ড পেপারের অনেক কিছুই ফার্স্ট পেপারের টেক্সট বুক থেকে আসতে দেখা যায়। যেমন এই জিনিসটা যার টেক্সট বুক থেকে পড়া আছে সে কিন্তু অনায়াসে এটা সমাধান করতে পারবে। রিলেশনশিপ বিভিন্ন রকমের হয়ে থাকে। কিছু আছে যেগুলো ফ্যামিলিয়াল, পরিবারগত, কিছু আছে অন্তরঙ্গ। সাম আর, বি থাকা মানে হলো এম ইজ আর। ফর্মড বাই ব্লাড অ্যান্ড ম্যারিজ, তাহলে এটাকে আমরা, যেহেতু একটা পেসিভের স্ট্রাকচার রয়েছে, ফর্মড বাই ব্লাড অ্যান্ড ম্যারিজ, কিছু আছে ব্লাড এবং কিছু আছে ম্যারিজ দ্বারা এই রিলেশনশিপগুলো তৈরি হয়। সাম আর সোশ্যাল, কিছু আছে সামাজিক, লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, যেমনটা বন্ধুদের সাথে আমাদের রয়েছে। অ্যান্ড সাম আর মেড, কিছু তৈরি হয়, পেসিভ করতে হবে। সাম আর মেড, কেন এটা পেসিভ করতে হবে? যখন সাবজেক্টের উপর কাজ এসে পতিত হয় তখনই পেসিভ করতে হয়, কিছু তৈরি হয়। এখন যদি আমি বলি সাম মেড, কিছু তৈরি করেছে, অর্থ কিন্তু মিলে না। সাম আর মেড, কিছু তৈরি করা হয় ইন স্কুল, স্কুলে, ওয়্যার উই ফর্ম, এটা আবার যা আছে তাই থাকবে, যেখানে আমরা তৈরি করে থাকি। ক্লোজ বন্ডস, ঘনিষ্ঠ বন্ধন, উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স, ক্লাসমেট এবং টিচারদের সাথে। রিলেশনশিপস ক্যান অলসো, এটাকেও আমরা পেসিভ করব। রিলেশনশিপকে ধারণ করা যেতে পারে, পেসিভ করতে হবে। পেসিভ করার জন্য বি ভার্ব লাগে, যেহেতু এখানে ক্যান আছে তাহলে বি নিব। আর ভার্বকে পাস্ট পার্টিসিপল করতে হয়। অধিকাংশ ক্ষেত্রেই ইডি যুক্ত হয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। সাবজেক্টের উপর এসে যখন কাজ করে তখনই পেসিভ করতে হয়। রিলেশনশিপকে ধারণ করা যেতে পারে কর্মস্থলে। আর যদি আমরা পেসিভ না করতাম, রিলেশনশিপ ধারণ করতে পারে, অর্থটা একটু সূক্ষ্ম পার্থক্য আছে, তোমরা খেয়াল করলেই বুঝবা।
তখন রিলেশনশিপকে কোনো একটা ব্যক্তির মতো মনে হয়, তার কাজ করার ক্ষমতা আছে এরকম মনে হয়। হুইচ মে কুইকলি চেঞ্জ, যেটা দ্রুত পরিবর্তন হতে পারে। মেয়ে যেহেতু আছে এটা আর পরিবর্তন হবে না। ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, পেশাগত থেকে সামাজিকভাবে রূপান্তর হতে পারে এই সম্পর্ক। দেয়ার বি, এখন দেখতে হবে যে এই পাশে সিঙ্গুলার না প্লুরাল। যেহেতু দেয়ার কিন্তু সাবজেক্ট না, সেন্টেন্সটা দেয়ার দিয়ে শুরু হলেও এটা মূলত সাবজেক্ট নয়, সাবজেক্টটা এই পাশে রয়েছে। তাহলে এ পাশে যেহেতু প্লুরাল রয়েছে আমরা আর ব্যবহার করব। দেয়ার আর রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমেলস, মানুষ এবং প্রাণীর মধ্যেও সম্পর্ক রয়েছে। বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস, শিশু এবং তার খেলনার মধ্যেও সম্পর্ক রয়েছে। দ্যাট দে কান্ট পার্ট উইথ, যেটা থেকে তারা বিচ্ছিন্ন হতে পারে না। শ্যাল, উইল, ক্যান, মে, শুড, উড, কুড, মাইট, মাস্ট এই ধরনের ভার্বকে মডেল ভার্ব বলা হয়। এদের পরে বেস ফর্ম হয়, তার মানে এটাও অপরিবর্তিত থাকবে। অল দিস রিলেশনশিপস, এই সকল রিলেশনশিপ, কিপ আস ক্লোজ টু ইচ আদার, আমাদেরকে একে অন্যের কাছে রাখে, অপরিবর্তিত থাকবে। অ্যান্ড প্রোভাইড আস অল কাইন্ডস অফ সাপোর্ট, লাভ অ্যান্ড অ্যাফেকশন, আমাদেরকে যোগান দিয়ে থাকে সব ধরনের সাপোর্ট, লাভ এবং স্নেহ, মমতা, এগুলো সাপোর্ট দিয়ে থাকে। অ্যাজ ইউজুয়াল কথা, সেগুলো পাস্ট টেন্স হওয়ার সুযোগ নেই। এ পার্সন হ্যাভ, এ পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার যেহেতু আমরা এখানে হ্যাজ ব্যবহার করব। এ পার্সন হ্যাজ নো ফ্যামিলি, যে ব্যক্তির কোনো পরিবার নেই। ফিলস দ্য পেইন অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, একাকিত্ব এবং বিচ্ছিন্নতার যে ব্যথা সেটা অনুভব করে থাকে সে। আইসোলেশন মানে হলো বিচ্ছিন্নতা, লোনলিনেস মানে হলো একাকিত্ব। দেয়ার, বলেছিলাম দেয়ারের জন্য এখানে ভার্বের কিছু আসে যায় না, আসে যায় এই পাশে কি আছে তার উপর। এ পাশে কিন্তু সিঙ্গুলার রয়েছে, তাহলে আমরা কি ব্যবহার করব? ইজ ব্যবহার করব। দেয়ার ইজ নো ওয়ান টু লাফ অর ক্রাই উইথ হিম, টু লাফ অর ক্রাই, টু দিয়েই এই ক্রাইকে মডিফাই করেছে। যেহেতু এখানে বেস ফর্ম, এখানেও বেস ফর্ম হবে, তার মানে এটাও অপরিবর্তিত থাকবে। কেউ থাকে না তার সাথে হাসার জন্য, কেউ থাকে না তার সাথে কাঁদার জন্য। সুতরাং রিলেশনশিপস খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হতে পারে পরিবারের সদস্যদের সাথে, কর্মস্থলে এবং যে কোনো জায়গায়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সমাধান করব কোশ্চেন 5, ন্যারেশন। সাধারণত ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়, তবে মাঝে মাঝে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করার প্রয়োজন হতে পারে। খুবই কম সেটা, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট এটাই বেশি এসে থাকে। একটা ন্যারেশন করার জন্য প্রথমেই খেয়াল করতে হবে কে কোন অংশ বলেছে। পর্টার, ইউ মে গো, সেড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, ঘরের যিনি মিস্ট্রেস, যিনি গৃহকর্ত্রী আছেন, তিনি বললেন পর্টার তুমি যেতে পারো। হাসতে হাসতে তিনি বললেন, লাফিং। ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম, তুমি তোমার স্বাধীনতা অর্জন করেছ। নিশ্চয়ই ওই মিস্ট্রেসই বলেছে, কারণ পর্টার সে তো একজন শ্রমিক, সে তো আর এটা বলবে না। তখন ওই লোক বলছে, পর্টার বলছে, বাই আল্লাহ, আল্লাহর কসম, হি রিপ্লাইড, আই উইল নট লিভ দিস হাউস, আমি এই ঘর ত্যাগ করব না, এই গৃহ ত্যাগ করব না, আনটিল আই হ্যাভ হার্ড দ্য স্টোরিজ অফ মাই কম্পানিয়ন্স, যতক্ষণ না আমি আমার সঙ্গী সাথীদের গল্প না শুনব ততক্ষণ আমি এই গৃহ ত্যাগ করব না। তাহলে বোঝা যাচ্ছে কে কোন অংশ বলেছে। চলো আমরা এটা এখানে সমাধান করি। এই কোটেশন মার্কের ভিতরে যে ধরনের সেন্টেন্স থাকবে সেই ধরনের সেন্টেন্সের উপর ভিত্তি করে রিপোর্টিং ভার্ব ব্যবহার করব। এটাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। যে ভার্বটি দিয়ে কোটেশন মার্কটাকে উপস্থাপন করা হয়, ডাইরেক্ট স্পিচকে উপস্থাপন করা হয়, সেটাই রিপোর্টিং ভার্ব। আমরা টোল্ড ব্যবহার করব এক্ষেত্রে, সেইড অ্যাভয়েড করার চেষ্টা করব। দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, লাফিং, টোল্ড। দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস লাফিং টোল্ড দ্য পর্টার, পর্টারকে বলছে। এখানে যে সম্বোধন করেছে সেটাকে অবজেক্টের স্থানে নিয়ে যাব। তারপর যথারীতি কানেক্টর দ্যাট ব্যবহার করা হয়েছে। ইউ দ্বারা পর্টারকে বোঝানো হয়েছে। হি, মেয়ের পাস্ট ফর্ম মাইট, মাইট গো। সে আরও বলল, ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম,
তাহলে আমরা যেহেতু পরপর তারই কথা আসছে, শি অলসো টোল্ড দ্যাট, কানেক্টর হিসেবে দ্যাট ব্যবহার করেছি। হি হ্যাড গেইনড, ইউ হ্যাভ গেইনড, হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড, ইউর ফ্রিডম, হিজ ফ্রিডম। তখন সে বলছে, এরকম যদি কসম করে থাকে, শপথ করে থাকে, তাহলে সোয়ারিং দিয়ে আমরা সেটা উল্লেখ করব, বাই আল্লাহ, সোয়ারিং বাই আল্লাহ শুরুতেই বলে ফেলবো। পর্টার কি বলল? দ্য পর্টার টোল্ড দ্যাট, সে বলল যে আই উইল নট লিভ, হি উড নট লিভ, দিস হাউস, দিস থাকলে দ্যাট হয়, দ্যাট হাউস, আনটিল আই হ্যাভ, আনটিল হি হ্যাড হার্ড দ্য নিউজ অফ মাই কম্পানিয়ন্স, অফ হিজ কম্পানিয়ন্স। এভাবে পার্সনগুলো চেঞ্জ করতে হবে। ছিল মাই কম্পানিয়ন্স, হয়ে গেছে হিজ কম্পানিয়ন্স। সাধারণভাবে চিন্তা করলে এগুলো হয়ে যায়, কারণ এখন আমি ইনডাইরেক্ট নিজের ভাষায় রূপান্তর করছি। আমার সঙ্গী সাথী বললে আমি আমার নিজের হয়ে গেল সেটা। আমরা বলবো তার সঙ্গী সাথীর কথা সে শুনতে চায়, তাহলে হিজ কম্পানিয়ন বলবো, এটাই স্বাভাবিক বিষয়। কোশ্চেন 6 এখন আমরা সমাধান করব। মডিফায়ার ব্যবহার করব অ্যাজ ডাইরেক্টেড, যেভাবে ডাইরেকশন দেওয়া হচ্ছে, ব্র্যাকেটে যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেভাবে। মডিফায়ার হলো অতিরিক্ত ওয়ার্ড, যেটা অন্য ওয়ার্ড সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিয়ে থাকে। লং এগো, অনেক আগে, দেয়ার ওয়াজ অ্যান, একজন কি ছিল? কিং ছিল ইংল্যান্ডে। প্রি মডিফাই দ্য নাউন, প্রি মানে হলো পূর্বে, সুতরাং এই নাউন কিংকে মডিফাই করবে। আমরা জানি নাউনকে মডিফাই করে থাকে অ্যাডজেক্টিভ। এই গল্পটা হয়তো তোমাদের অনেকেরই জানা আছে, কিং লিয়ারের সেই গল্প। তার 3 কন্যার মধ্যে সে তার রাজত্ব ভাগ করে দিতে চায়, তার পূর্বে সে একটু যাচাই করে নিতে চায় কে কেমন তাকে ভালোবাসে। এই গল্পটা জানা থাকা মানে হলো এটার 70% অ্যান্সার আগে থেকেই জানা থাকা। তাহলে এখানে যেহেতু অ্যান আছে, আমরা ভাওয়েল দিয়ে শুরু করব। অ্যান ওল্ড কিং, আমরা জানি বৃদ্ধ রাজা ছিল, ইংল্যান্ডে এক বৃদ্ধ রাজা ছিল। হি ওয়াজ টায়ার্ড অফ রুলিং অ্যান্ড নিডেড রেস্ট, দেশ শাসন করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন, তার বিশ্রামের দরকার ছিল। হি হ্যাড, আবারও প্রি মডিফাই দ্য নাউন, তার মানে ডটার্সকে মডিফাই করবে। আমরা জানি 3 কন্যা ছিল, 3, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। হি হ্যাড 3 ডটার্স, তাদের নাম ছিল গনেরিল, রিগান অ্যান্ড কর্ডেলিয়া, এই 3 জনের নাম। হি মেড আপ হিজ মাইন্ড, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভার্ব। তিনি স্থির করলেন, কি করবেন? মেয়েদের মধ্যে রাজত্ব ভাগ করে দিবেন। টু ডিভাইড হিজ কিংডম, টু ডিভাইড, ইনফিনিটিভ হয়ে গেছে এবং সাথে হিজ কিংডম থাকাতে ফ্রেজ হয়ে গেছে। ফ্রেজ মানে হলো শব্দগুচ্ছ, এ গ্রুপ অফ ওয়ার্ডস, একসাথে কিছু ওয়ার্ড মিলে একটা বিশেষ অর্থ বহন করলেই তাকে ফ্রেজ বলা হয়। অ্যামং হিজ ডটার্স, তার মেয়েদের মধ্যে। বাট এট ফার্স্ট, কিন্তু সর্বপ্রথম। হি ওয়ান্টেড, আবারও ইনফিনিটিভ ফ্রেজ, ভার্বকে মডিফাই করবে। তিনি কি চেয়েছিলেন? যাচাই করবেন। টু নো হাউ মাচ দে লাভড হিম, কি পরিমাণ তাকে ভালোবাসে। প্রথমত, ফার্স্টলি দ্য কিং আস্কড হিজ ডটার, বড় মেয়েকে জিজ্ঞাসা করলো। প্রি মডিফাই দ্য নাউন, এল্ডেস্ট ডটারকে জিজ্ঞাসা করলো। নাউনকে সাধারণত অ্যাডজেক্টিভ মডিফাই করে থাকে। এল্ডেস্ট মানে হলো সবার বড়, এটাও অ্যাডজেক্টিভ। হাউ মাচ শি লাভড হিম, কি পরিমাণ তাকে ভালোবাসত। গনেরিল ডিক্লার্ড দ্যাট, গনেরিল ঘোষণা করলো, উচ্চ স্বরে বলল, শি লাভড হিম। ইন্টেন্সিফায়ার, পোস্ট মডিফাই দ্য ভার্ব। ইন্টেন্সিফায়ার মানে হলো এক ধরনের অ্যাডভার্ব যেটা মাত্রা প্রকাশ করে থাকে। এখন আমরা একটু এই দিকে খেয়াল করব, এখানে দেন রয়েছে। আমরা জানি এই দেনটা ব্যবহার করা হয় কম্পারেটিভ ডিগ্রির পর। তাহলে এখানে আমরা মোর ব্যবহার করব, মাচ, মোর, মোস্ট। হি লাভড হিম মোর দেন শি কুড সে, সে যা বলতে পারবে, অর্থাৎ সে ভাষায় প্রকাশ করতে পারবে না, তার চেয়ে বেশি সে ভালোবাসে। লিয়ার, দ্য কিং, ওয়াজ, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে থাকে অ্যাডভার্ব। তাহলে ভেরি কিন্তু একটা অ্যাডভার্ব। হি ওয়াজ ভেরি স্যাটিসফাইড, সে খুব সন্তুষ্ট হলো। হি গেভ হার 1/3 অফ দ্য কিংডম, 3 ভাগের 1 ভাগ তাকে দিয়ে দিল। দেন হি আস্কড হিজ, তারপর সে দ্বিতীয় মেয়েকে জিজ্ঞাসা করলো, সেকেন্ড ডটারকে জিজ্ঞাসা করলো, তার নাম ছিল রিগান। প্রি মডিফাই দ্য নাউন, তাহলে আমরা সেকেন্ড বলবো, এই ডটারকে মডিফাই করেছে। শি রিপ্লাইড দ্যাট হার লাভ ফর হিম উড নেভার চেঞ্জ,
তার বাবার প্রতি তার যে ভালোবাসা সেটা কখনোই পরিবর্তন হবে না, সব সময় অবিচল থাকবে। শি ওয়াজ অ্যাবল, পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ এই নিয়ে তৃতীয়বার ব্যবহার হচ্ছে। এখন তুমি যদি এটা নাই জানো যে টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলা হয়, তাহলে এখানে কিন্তু তিনটে অ্যান্সার মিস হয়ে গেল। শি ওয়াজ অ্যাবল টু স্যাটিসফাই হিম, সে কিন্তু তাকে স্যাটিসফাই করতে অথবা প্লিজ করতে, সন্তুষ্ট করতে সক্ষম হলো। সো দ্য কিং গেভ অ্যানাদার থার্ড অফ হিজ কিংডম, তাকেও 3 ভাগের 1 ভাগ দিয়ে দিল। দেন ইট ওয়াজ দ্য টার্ন অফ কর্ডেলিয়া, এরপর চলে আসলো কর্ডেলিয়ার পালা। গল্পটা নিশ্চয়ই তোমাদের জানা আছে। আর এই কর্ডেলিয়া কে ছিল? ডটারকে মডিফাই করবে, ছোট মেয়ে ছিল, ইয়ংগেস্ট ডটার ছিল অফ দ্য কিং, রাজা। কর্ডেলিয়ার উত্তর ছিল বাস্তবসম্মত, তাই এই উত্তরটি কিং লিয়ারের পছন্দ হয়নি, তাকে তার রাজত্ব থেকে বঞ্চিত করা হলো। আমরা এখন সমাধান করব কোশ্চেন 7। কানেক্টর ব্যবহার করতে হবে। এটা অনেক স্টুডেন্টের কাছেই একটি জটিল একটা প্রশ্ন। কানেক্টরের অনেক অপশন আছে, যৌক্তিক অপশনগুলো ব্যবহার করতে হবে। উত্তর যে সবার সাথে সবার মিলবে এটা বাধ্যতামূলক নয়, তবে যৌক্তিকতা থাকতে হবে। সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, ইজ এসেনশিয়াল, অপরিহার্য টু অ্যাটেইন সাকসেস, সফলতা অর্জন করার জন্য, ইন লাইফ, জীবনে। ইনফ্যাক্ট এমনকি এ পারসন হ্যাভিং সেলফ কনফিডেন্স, যে ব্যক্তির সেলফ কনফিডেন্স রয়েছে, আত্মবিশ্বাস রয়েছে, হ্যাজ ওয়ান হাফ অফ দ্য ব্যাটল, সে কিন্তু যুদ্ধের অর্ধেক জয় করে ফেলে। অর্থাৎ যার আত্মবিশ্বাস থাকে, কাজ শুরুর পূর্বেই অর্ধেক সফলতা সে পেয়ে যায়। সেলফ কনফিডেন্স ইনেবলস এ ম্যান টু প্রসপার, একজন মানুষকে সফল হতে সেলফ কনফিডেন্স সক্ষম করে, বাই ক্রিয়েটিং সাম আদার ভার্চুস, আরও কিছু গুণাগুণ তৈরি করে, রিকুইজিট ফর সাকসেস, যেটা সফলতার জন্য প্রয়োজন। দাস, এভাবেই ওয়েন এ সেলফ কনফিডেন্ট ম্যান ফেলস টু অ্যাটেন্ড সাকসেস, একজন সেলফ কনফিডেন্ট ম্যান যখন সাকসেস অর্জন করতে ব্যর্থ হয়, হি বিকামস ডিটারমাইন্ড, সে আরও ডিটারমাইন্ড হয়ে যায় টু রিচ হিজ গোল, তার লক্ষ্যে পৌঁছাতে। অর্থাৎ সে যখন প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হয়, তখন সে আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ হয়, লক্ষ্যে আমাকে পৌঁছাতেই হবে। দিস ডিটারমিনেশন গিভস রাইজ টু সাম আদার ভার্চুস ইন হিম, এই দৃঢ় প্রতিজ্ঞা তার মধ্যে আরও কিছু গুণাগুণ বাড়িয়ে তোলে। কি গুণাগুণ বাড়িয়ে তোলে আমরা একটু দেখি, লিস্ট আকারে বলবো। ফার্স্টলি হি বিকামস ডিলিজেন্ট, প্রথমত সে অধ্যবসায়ী হয়। হি ডাজ নট ইয়েল টু ফেইলিয়ার, সে পরাজয়ের কাছে নতি স্বীকার করে না। রাদার, বরং, হি এন্ডিভার্স মোর ইন দ্য প্রসেস, বরং সে এই প্রক্রিয়ায় আরও বেশি চেষ্টা করে। পরাজয় বরণ করার তো প্রশ্নই আসে না, আরও বেশি চেষ্টা করে। সেকেন্ডলি হি বিকামস মোর সিনসিয়ার ইন হিজ ওয়ার্ক, সে তার কাজে আরও বেশি সিনসিয়ার হয়ে যায়। ফাইনালি, সর্বশেষে, হি বিকামস সাকসেসফুল, সে সাকসেসফুল হয়, সফল হয়। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, এ ম্যান ডিভয়েড অফ সেলফ কনফিডেন্স, যে ব্যক্তির মধ্যে সেলফ কনফিডেন্স নেই, সেলফ কনফিডেন্স থেকে বিচ্ছিন্ন, স্টাম্বলস অ্যাট এভরি স্টেপ, প্রতিটি পদক্ষেপে সে হুচট খায়। ইউজুয়ালি হি লুজেস ভাইটালিটি টু গো অ্যাহেড, সে তার শক্তি হারিয়ে ফেলে সামনে এগিয়ে যেতে। ইভেন হি ডাজ নট ট্রাই ওয়ান্স মোর, এমনকি সে দ্বিতীয়বার আর চেষ্টা করে না। অ্যাজ এ রেজাল্ট হি ইজ হার্ড টু কার্স হিজ ফরচুন, ফলশ্রুতিতে তাকে শোনা যায় সে তার ভাগ্যকে দোষারোপ করতে, ভাগ্যকে অভিশাপ দিতে থাকে যে আমার ভাগ্য ভালো না, ভাগ্য আমার অনুকূলে ছিল না। অ্যাকচুয়ালি দ্য ব্রেভ হু হ্যাভ সেলফ কনফিডেন্স ক্যান হ্যাভ দেয়ার নেমস ইনলিস্টেড ইন দ্য লিস্ট অফ দ্য গ্রেটেস্ট ম্যান অন আর্থ, সাধারণত যারা সাহসী, যাদের মধ্যে সেলফ কনফিডেন্স রয়েছে, তারা তাদের নামকে লিপিবদ্ধ করে নিতে পারে পৃথিবীর যারা গ্রেটেস্ট ম্যান রয়েছে তাদের লিস্টে। অ্যান্ড দিস প্রসেস হ্যাজ বিন গোয়িং অন সিন্স প্রি হিস্টোরিক টাইম, আর এই প্রসেস চলছে সেই প্রাগৈতিহাসিক কাল থেকে। সো উই মাস্ট ফলো দ্য ট্র্যাক অফ দ্য গ্রেটেস্ট পিপুল, আমাদের উচিত সেই বিখ্যাত লোকদের ট্র্যাক অনুসরণ করা,
তাদের পথকে অনুসরণ করা। আদারওয়াইজ অন্যথায় উই হ্যাভ টু বি ফেইলিয়ার ইন লাইফ অ্যান্ড ল্যামেন্ট। অন্যথায় আমাদেরকে জীবনে পরাজিত হতে হবে এবং ল্যামেন্ট করতে হবে, অনুশোচনা করতে হবে। চলে আসলাম কোশ্চেন 8। এখানে কিছু ওয়ার্ড আন্ডারলাইন করা আছে। সেই আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোই নিচে আবার তালিকা করে দেওয়া আছে। কোনোটার অ্যান্টোনিম লিখতে হবে, অর্থাৎ বিপরীতার্থক শব্দ লিখতে হবে, কোনোটার সমার্থক লিখতে হবে, সিনোনিম লিখতে হবে। এইখানে যে অর্থে ব্যবহৃত হয়েছে সেই অর্থে সমার্থক এবং বিপরীতার্থক লিখতে হবে, অর্থাৎ প্যাসেজটা ভালো করে পড়ে কনফার্ম হতে হবে এই জায়গায় এটা কোন অর্থ বহন করছে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরাসরি অ্যান্সারে চলে যাচ্ছি। প্লিজেন্ট বিপরীতার্থক হবে আনপ্লিজেন্ট, বেনিফিশিয়াল বিপরীতার্থক হবে আনপ্রফিটেবল, রেগুলারলি বিপরীতার্থক হবে ইরেগুলারলি, অ্যাডভাইজেবল সমার্থক হবে সাজেস্টেবল, অ্যাপিয়ার সমার্থক হলো সিন। বলেছিলাম যে প্যাসেজে যে অর্থ বহন করছে সেই অর্থ অনুযায়ী সমার্থক বিপরীতার্থক লিখতে হবে। বেস্ট, গুড, বেটার, বেস্ট সুপারলেটিভ ফর্ম আছে। অ্যান্টোনিমটাও আমরা সুপারলেটিভ ফর্মে লিখব, ব্যাড ওরস ওয়াস্ট। কোয়াইট নীরব বিপরীতার্থক হলো নয়জি কোলাহলপূর্ণ। এনভায়রনমেন্ট সমার্থক হলো সারাউন্ডিংস অথবা অ্যাটমসফিয়ার, চারপাশকেই পরিবেশ বলা হয়। বিস্ট মানে হলো পশু, সমার্থক হলো অ্যানিমেলস বা ক্রিয়েচার্স। যে কোনো একটা লিখতে হবে, দুটা লেখা যাবে না, যে কোনো একটা লিখতে হবে। সেরিন সমার্থক পিসফুল, ইমপ্রেসড সমার্থক ফ্যাসিনেটেড। জোভিয়াল বিপরীতার্থক স্যাড অথবা আনহ্যাপি। টেম্পার সমার্থক মুড। রেস্ট বিপরীতার্থক মোস্ট। এখানে রেস্ট বলতে বাকি অংশ বোঝানো হয়েছে, বিশ্রাম নয়, আর মোস্ট বলতে অধিকাংশ, সেই অর্থে ব্যবহার হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ্রামারের সর্বশেষ প্রশ্নে চলে আসলাম। দেয়ার আর 14 এরর্স ইন দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং টেক্সট। 14টা ভুল আছে। এই 14টা ভুল ঠিক করে নতুন করে আবার লিখতে হবে, একটু আন্ডারলাইন করে দিবে যেখানে যেখানে আমরা ঠিক করব। হ্যাভ ইউ সিন ইউর মাদার জেরি। কাউকে যখন আমরা সম্বোধন করব তখন একটা কমা দিতে হবে, জেরি। প্রশ্ন করেছে, প্রশ্নবোধক চিহ্ন। কারো কথা হুবহু বোঝানোর জন্য কোটেশন মার্ক ব্যবহার করতে হয়। যারা ন্যারেশনে এক্সপার্ট তারা কিন্তু এটা সহজেই বুঝতে পারে। জেরি তখন উত্তর দিচ্ছে, আই সি হার এভরি সামার। তাহলে নতুন করে জেরির কথা শুরু, আই সি হার এভরি সামার। এইখানে একটি সেন্টেন্স শেষ হয়েছে, ক্যাপিটাল লেটার দেওয়া ছিল, সবসময় এরকম থাকে না, এক্ষেত্রে ছিল, যেটা একটু সুবিধা করে দিয়েছে তোমাদের জন্য। শি সেন্ডস ফর মি, এইখানে তার কথা শেষ, তাই আমরা কোটেশন মার্কটাও শেষ করে দিব। আই ওয়ান্টেড টু ক্রাই আউট, লেখিকা মূলত চিৎকার করে কাঁদতে চাইল, কাঁদতে কাঁদতে সে বলতে চাইল, কমা দিব, ফুল স্টপ দিব না, কারণ কোটেশন মার্ক শুরু করার আগে যে বলছে সে যদি উল্লেখ থাকে আমরা কিন্তু ফুল স্টপ ব্যবহার করি না, কমা ব্যবহার করি। ওয়াই আর ইউ নট উইথ হার, প্রশ্ন। সোজা হিসাব, ডব্লিউএইচ ওয়ার্ড, সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট। সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পূর্বে যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সাধারণত প্রশ্ন হয়ে থাকে। ওয়াই আর ইউ নট উইথ হার, প্রশ্ন করেছে, প্রশ্নবোধক চিহ্ন। হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাওয়ে অ্যাগেইন, আবারও প্রশ্ন। এটা সেম স্ট্রাকচার, ডব্লিউএইচ ওয়ার্ড, সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব। এই জায়গায় কথা শেষ হয়েছে, কোশ্চেন মার্ক দিব, এবং লেখিকার কথা এখানে শেষ হয়েছে। হি সেইড, সে কি বলেছে তার কথাটা এখন উল্লেখ হবে, তাই এখানে একটা কমা দিতে হবে, কোটেশন মার্ক শুরুর আগে কমাটা দিব আমরা। শি কামস আপ হেয়ার ফ্রম ম্যানভিল হোয়েন এভার শি ক্যান, এখানে একটা সেন্টেন্স শেষ হয়েছে কিন্তু তার কথা চলমান আছে, কোটেশন মার্ক শেষ করব না। শি ডাজেন্ট, ডাজ নটকে সংক্ষেপ করেছে, একটা অ্যাপোস্ট্রফি দিব। শি ডাজেন্ট হ্যাভ এ জব নাও, তার কথা এইমাত্র শেষ হয়েছে, তাই ওই যে কোটেশন মার্কটা শুরু করেছি সেই কোটেশন মার্ক এখানে এসে শেষ হচ্ছে।
এই মুহূর্তে তার কোনো চাকরি নেই, তার কোনো কাজ নেই। এর মাধ্যমে গ্রামার অংশ শেষ হলো। আমরা এখন দেখব রাইটিং পার্টে তোমাদের জন্য কি কি ছিল। 10 নম্বর, একটি অ্যাপ্লিকেশন, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ চট্টগ্রাম কলেজ। চট্টগ্রাম কলেজের প্রিন্সিপালের কাছে একটি অ্যাপ্লিকেশন লিখতে হয়েছিল, যেটা চট্টগ্রামে অবস্থিত, ফর অ্যাডমিশন অন টিসি, ট্রান্সফার সার্টিফিকেটের উপর ভিত্তি করে ভর্তির জন্য আবেদন জানিয়ে একটি অ্যাপ্লিকেশন লিখতে হয়েছিল। মার্কস ছিল 10। 11 নম্বর এবং 12 নম্বরে দুটি প্যারাগ্রাফ ছিল। 11 নম্বরে ছিল স্মার্ট বাংলাদেশ, অ্যারাউন্ড 200 ওয়ার্ডস, আনুমানিক 200 ওয়ার্ড, মার্কস ছিল 15। রাইটে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, তুলনা করতে হবে, সাদৃশ্য বৈসাদৃশ্য দেখাতে হবে জাঙ্ক ফুড এবং হেলদি ফুডের মধ্যে, এটাও 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়েছিল। মার্কস ছিল 15, 15, 15 অ্যান্ড 10, টোটাল 40 মার্কস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরই মাধ্যমে শেষ হলো চট্টগ্রাম বোর্ড 2024 সালে এইচএসসি পরীক্ষায় আগত ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্নটি। আশা করি এই প্রশ্নের ব্যাখ্যা ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে সহায়ক হবে। এছাড়া এই চ্যানেলে বিভিন্ন সালে এইচএসসি পরীক্ষায় আগত ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের ব্যাখ্যা সহ সমাধান রয়েছে। সবগুলো ভিডিও যদি দেখতে পারো, নিশ্চিতভাবে বলা যায় ইংরেজিতে তুমি দক্ষতা অর্জন করবে। পরিশেষে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।